Dear learners, hope you are fine. Today, once again, I am here in front of you. I welcome you to our English grammar class. Today, we are going to deal an important topic, that is gerund, participle, and infinitive. So, let's move. First of all, I'm talking about gerund. Gerund. Do you know what is a gerund? gerund সম্পর্কে তোমাদের ধারণা আছে? জানো? ওকে, লেটস স্টার্ট। দেখো, WALK ওয়াক, swim, SWIM, swim. Here I have written two verbs, base form, two base verb. If we add ing, it might be a gerund or a participle. মানে এই যে আইএনজি যুক্ত যে ভার্ব, এগুলি জিরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। এখন আমরা কিভাবে বুঝবো এটা কি জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল? তারপরে যেমন দেখো এখানে SWIMMING, সুইমিং, এই সুইমের সাথে আইএনজি যোগ করা হলো, তাহলে এই সুইমিং ওয়ার্ডটাও জিরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। এখন তোমরা জানো কিভাবে এটা, কখন আমরা এটা প্রেজেন্ট পার্টিসিপল বলবো আর কখন জিরান্ড বলবো? খেয়াল করো, দেখো WALKING, ওয়াকিং is a good exercise. ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে এই যে ওয়াকিং, দেখো সেন্টেন্সের এটি কি হিসাবে আছে? সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে আছে। তাহলে যখন কোনো ভার্ব সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্টের কাজ করে এবং তার সাথে আইএনজি যুক্ত করতে হয়, কোনো ভার্ব যখন সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের কাজ করে তখন তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। আর এই আইএনজি যুক্ত ভার্বটা মূলত কাজ করে নাউনের। আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাটা নাউনের। তো যখন সেন্টেন্সের সাবজেক্টের জায়গাটা আইএনজি যুক্ত ভার্ব মানে সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় থাকে অথবা অবজেক্টের জায়গায় থাকে, তখন তাকে জেরান্ড বলা হয়। জিরান্ডকে বলা হয় ডাবল পার্টস অফ স্পিচ, মানে এটা আইএনজি মানে একদিকে ভার্ব আরেকদিকে নাউন। সো দিস ইজ এ জিরান্ড। বুঝা গেছে? ধারণা ক্লিয়ার? এরপরে আসো, my grandfather use a walking stick। এই সেন্টেন্সটা খেয়াল করো, মাই গ্র্যান্ডফাদার ইউজ আ ওয়াকিং, এই যে দেখো এখানে ওয়াকিং আছে এবং এটা একটা গ্রুপ,
নাউন অ্যাডজেক্টিভ না সরি আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এখন এখানে দেখো এই যে স্টিকের আগে ওয়াকিং ব্যবহৃত হয়েছে, আইনযুক্ত ভার ব্যবহৃত, তাহলে এটা দিয়ে কি স্টিকের একটা অবস্থা বোঝাচ্ছে, মানে হাঁটার লাঠি, ঠিক আছে, ওয়াকিং স্টিক হলো হাঁটার লাঠি। তাহলে যখন এই যে নাউনকে যখন আইনযুক্ত ভার মডিফাই করে তার অবস্থা বোঝায় বা নাউনের আগে বসে, তখন এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। বুঝা গেছে? তাহলে এই ওয়াকিং স্টিক হচ্ছে, এখানের ওয়াকিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর আমরা সাবজেক্টের জায়গায় যে ওয়াকিং ব্যবহার করেছিলাম সেটা ছিল জিরান্ড। তাহলে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা এমনই। বুঝা গেছে? এরপরে দেখো আমরা তাইলে আরো কিছু উদাহরণ নিচ্ছি। যেমন দেখো seeing is BELIEVING, seeing আর বিলিভিং। সিইং ইজ বিলিভিং, দেখো এটা ছিল সাবজেক্ট, এটা ছিল অবজেক্ট, তাহলে বোথ অফ দিস ওয়ার্ডস আর জিরান্ড। বুঝা গেছে? কারণ সাবজেক্টের জায়গায় আইনযুক্ত ভার, আবার অবজেক্টের জায়গায়ও আইনযুক্ত ভার, তাহলে এই ধরনের ভারগুলিকে জিরান্ড বলবো আমরা। ঠিক আছে? আবার দেখো জিরান্ড অ্যান্ড পার্টিসিপল লিখে দিই, প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল, জিরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে দেখো দিগন্ত গট অন আ রানিং বাস। তাহলে দেখো এখানে এই যে দিগন্ত গট অনে এ রানিং বাস, এই যে রানিং, এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, বিকজ দিস ইজ মডিফাইং দিস নাউন, বাসকে। তাহলে ওখানে কি বুঝে? রানিং দিয়ে বাসের একটা অবস্থা বুঝাইছে। তাহলে রানিং বাস মানে চলমান, চলন্ত গাড়ি, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? এছাড়া আমরা আরো কিছু উদাহরণ নিতে পারি প্রেজেন্ট পার্টিসিপলের, যেমন ধরো আ ফ্লাইং বার্ড, আ ফ্লাইং বার্ড, দেখো এখানে এই যে ফ্লাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এছাড়া আরও এক ধরনের পার্টিসিপল আমরা ব্যবহার করি, ফার্স্ট পার্টিসিপল যেটাকে বলি। ফার্স্ট পার্টিসিপল কীরকম হয় দেখো, এ ব্রোকেন হার্ট। ব্রোকেন প্রেজেন্ট পার্টিসিপল আমরা জানি, বাট হিয়ার ইট ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এই যে হার্টের অবস্থা বোঝাচ্ছে, ব্রোকেন, ভগ্ন হৃদয়, তাহলে এটা পার্টিসিপল, এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। ক্লিয়ার? তারপরে মনে করো এরপরে ব্রোকেন হার্ট, আ স্টোলেন পেন। দেখো এই যে স্টোলেন, তাহলে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, সরি ফার্স্ট পার্টিসিপল, এটা একটা ফার্স্ট পার্টিসিপল, তাহলে এটা পার্টিসিপল হিসেবে কাজ করছে। তাহলে আমরা এখানে আমাদের হেডিংটা একটু চেঞ্জ, মডিফাই করে দিই। হেডিংটা হবে আমাদের জেরান্ড অ্যান্ড পার্টিসিপল, PAR
TICIPLE, participle. বুঝেছ? মার্কার ডিস্টার্ব করে। পার্টিসিপল। তাহলে আমরা বুঝতে পারতেছি জেরান্ড এবং পার্টিসিপলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পেরেছি, তাই না? ওকে, দেন ইটস ফাইন। নাও I will talk about a little bit about infinitive. তোমরা ইনফিনিটিভ জানো? ইনফিনিটিভ সম্পর্কে তোমাদের ধারণা আছে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে আমরা বুঝি টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলে। বুঝতে পারছো? জেরান্ড যেরকম কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তেমনি ইনফিনিটিভও হতে পারে। আমরা যদি জেরান্ড ব্যবহার না করি, একটু আগে যেটা বলেছিলাম, যেমন ওয়াকিং না লিখে এখানে সুইমিং লিখতেছি। সুইমিং ইজ গুড ফর হেলথ। খেয়াল করো, এই যে এখানে আমরা সুইমিং ব্যবহার করছি, এটা কি সাবজেক্ট? কারণ এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে অবশ্যই অবজেক্ট নাই, এটাকে এক্সটেনশন বলা হয়। অবজেক্ট গুড ফর হেলথ। এরপরে দেখো, তাহলে সুইমিং এটা সাবজেক্ট হিসেবে। এখন আমরা দেখো এই সুইমিং এর পরিবর্তে কি ব্যবহার করতে পারি? টু সুইম। টু সুইম ইজ গুড ফর হেলথ। তাহলে যে জেরান্ডের পরিবর্তে ইনফিনিটিভ ব্যবহার করা যায়। তাহলে আমরা যেখানে কখনো জেরান্ড ব্যবহার করব সাবজেক্ট হিসাবে, অথবা ইনফিনিটিভ ব্যবহার করব। তারপরে দেখো, টু ডু আ গুড থিং ইজ নট ইজি। তাহলে আমাদের এই যে সাবজেক্ট দেখো, এখানে ইনফিনিটিভ একটা ফ্রেজ হয়ে গেছে পুরোটাই। যে সাবজেক্টের আগ পর্যন্ত পুরোটা কি থাকে? ভার্বের আগ পর্যন্ত পুরোটা থাকে সাবজেক্ট। তাহলে টু ডু আ গুড থিং, এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ এবং এটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। তাহলে এই ধরনের ভার্বকে এই যে টু এর পূর্বে যখন ভার্বের পূর্বে যখন টু থাকে, তখন তাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। এছাড়া আরেকটু সামান্য উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। We are here to learn English. খেয়াল করো, এই যে ইনফিনিটিভ। We are here to learn English. টু লার্ন, তাহলে এটাকে বলা হয় কি? বলা হয় এটাকে ইনফিনিটিভ। ইজ ইট ক্লিয়ার টু ইউ? তাহলে আমাদের জিরান্ড, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভস আইডিয়া ইজ ক্লিয়ার। I think you will face no more confusion in using gerund, participle and infinitive. Then that's all for now. Thank you all. Allah Hafiz.